প্রিয় দেশবাসী, 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। অন্তর্বর্তীকালীন সরকার ও এই গণ অভ্যুত্থানের যে অর্জন, আমরা শুরু থেকে এই সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়ে এসেছি। যদিও বর্তমান এই সরকারের একমাত্র স্টেক অর্থাৎ ছাত্র প্রতিনিধি যারা, তারা বলে আসছে এই সরকার একটি ইনক্লুসিভ সরকার, এটি পুরোপুরি একটি মিথ্যাচার। কারণ এই সরকার কোনোভাবেই কোনো ইনক্লুসিভ সরকার নয়। আজকে যদি আমরা প্রশ্ন করি, এই বিপ্লবে গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত সহ বিরোধী সকল রাজনৈতিক দল সোচ্চার ভূমিকায় ছিল এবং অগ্রভাগে তারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজকে এই সরকারের দিকে তাকালে বা এই সরকারকে প্রশ্ন করলে যে এখানে গণ অধিকারের প্রতিনিধি কোথায়, জামাত ইসলামীর প্রতিনিধি কোথায়, বিএনপির প্রতিনিধি কোথায়, তারা উত্তর দিতে পারবে না। কিন্তু শুধুমাত্র একটা দলের প্রতিনিধি এখানে রয়েছে, যারা তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বর্তমান জাতীয় নাগরিক পার্টি, তাদের 3 জন প্রতিনিধি এই সরকারে অন্তর্ভুক্ত ছিল। সুতরাং যে সরকারে শুধুমাত্র একটা লেয়ার থেকে প্রতিনিধিত্ব থাকে, সেই সরকারকে কখনোই ইনক্লুসিভ সরকার বলা যায় না। তারপরেও দেশ ও জাতিকে নতুন করে বিনির্মাণের জন্য আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সমর্থন দিয়ে আসছি। কিন্তু সরকার সবার সাথে ইনসাফ কায়েম না করে বরং গণ অভ্যুত্থানের একটি গোষ্ঠী ও পক্ষের সরকার হতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন ছাত্র উপদেষ্টা, জনাব নাহিদ ইসলাম, জনাব আসিফ মাহমুদ চৌধুরী, জনাব মাহফুজ আলম, এবং তাদের 3 জনের মধ্যে একজন অর্থাৎ জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে পদত্যাগ করে একটি রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন। সেক্ষেত্রে বাকিরাও সরকারে থাকার যে নৈতিকতা, সেই নৈতিকতা তারা ইতিমধ্যে হারিয়েছে। আপনারা খেয়াল করবেন, যখন এই সরকার গঠিত হয় 8ই আগস্ট, সেদিন তারা বলেছিল যে আমরা ছাত্র প্রতিনিধি হিসাবে 3 জন এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হচ্ছি। আজকে যদি আমরা প্রশ্ন করি, যারা ছাত্র প্রতিনিধি হিসাবে এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজন এই সরকার থেকে পদত্যাগ করা মানে 3 জনেই পদত্যাগ করা। সুতরাং ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে আর কোনো পদ পদবি কিংবা কোনো বস্তু এক্সিস্ট করার কোনো কথা নয়। সেই জায়গা থেকে তারা যদি দাবি করে যে আমরা এখনো ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারের মধ্যে রয়েছি, এটা স্রেফ জনগণের সাথে মিথ্যাচার এবং প্রতারণা। আর দল গঠন একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কিভাবে একজন পদত্যাগকৃত উপদেষ্টা সম্পৃক্ত হয়ে প্রধানের দায়িত্ব নিলেন, সেটি কিন্তু জনমনে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আর 3 জন ছাত্র উপদেষ্টা, তারা যে রাজনীতির মাধ্যমে উত্থান এবং যে রাজনীতির মাধ্যমে তারা উঠে এসেছে, তাদের নেক্সাস কিন্তু একই, অর্থাৎ তারা একই প্ল্যাটফর্ম থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারে তারা অন্তর্ভুক্ত হয়েছেন। সুতরাং আমরা সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বাকি যে 2 জন ছাত্র উপদেষ্টা অর্থাৎ জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছি। এছাড়াও ছাত্ররা যেহেতু ইতিমধ্যে দল গঠন করেছে এবং তাদের দলের প্রধান জনাব নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন যে আজকের পর থেকে সমন্বয়ক নামক আর কোনো শব্দ, আর কোনো পদবি বাংলাদেশের রাজনীতি তথা বাংলাদেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতিতে এক্সিস্ট করে না। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি আজকের পর থেকে সমন্বয়ক শব্দটি ব্যবহার করতে পারবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই সমন্বয়ক পদবি ব্যবহার করে সরকারের বিভিন্ন দপ্তর, বিভিন্ন অফিস, বিভিন্ন সেক্টরে তারা তাদের আধিপত্য বিস্তার করছে, লবিং তদবির করছে এবং বিভিন্ন জায়গায় বাই ফোর্স অর্থাৎ তারা জোরপূর্বক বাধ্য করে তাদের লোকজনকে তারা নিয়োগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা ওয়াসার আউটসোর্সিং নিয়োগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এটা স্থায়ী নিয়োগের একটি প্রাথমিক ধাপ। 2024 সালের 6ই সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত হয় প্রায় 2500 আউটসোর্সিং কর্মী ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগে তারা নিয়োগ দেবে কর্মরত রয়েছেন। ওয়াসা তাদের চাকরির সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন স্থানীয় সরকার বিভাগকে। এক্ষেত্রে আউটসোর্সিং এর নিয়োগ হলেও পরবর্তীতে স্থায়ী করার সুযোগ রয়েছে বলে এটি ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। সুতরাং এই নিয়োগে অনৈতিক সুযোগ সুবিধার মাধ্যমে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের নাগরিক কমিটির সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে
এখানে তারা যুক্ত করেছে এবং তাদেরকে নানাভাবে বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সরকারি সেক্টরে তারা ইতিমধ্যে পদায়ন করেছে। আমরা পরিষ্কারভাবে বলছি, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির মাধ্যমে তারা একটি রাজনৈতিক দলের উত্থান ঘটিয়েছে এবং একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ইতিমধ্যে তারা করেছে, সুতরাং এরপর থেকে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোনো ব্যক্তি সরকারি কোনো দপ্তর কিংবা সরকারি কোনো সেক্টরে থাকার আর কোনো নৈতিক কিংবা আইনগত অধিকার রাখে না। যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অনতি বিলম্বে প্রত্যেকটি সেক্টর এবং প্রত্যেকটি জায়গা থেকে বহিষ্কার করতে হবে, তাদেরকে অব্যাহতি দিতে হবে, অথবা তারা নিজেরাই পদত্যাগ করলে সেটি দেশ ও জাতির জন্য মঙ্গল। একই সাথে আমি আবারও রিপিট করছি, বর্তমান এই সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য ছাত্র প্রতিনিধি দাবিকৃত যে দুইজন ছাত্রনেতা ইতিমধ্যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম, তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে তাহলে গণ অধিকার পরিষদ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে অতি দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করবে। আমরা স্পষ্ট করে বলছি, এই সরকার জনগণের সরকার, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে এই সরকার একটি রাজনৈতিক দলকে পিছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে সেটাকে পুষিয়ে পালিয়ে সেটাকে সবল করছে। এখান থেকে আমাদের সংশয় সন্দেহের উদ্রেক হয়েছে যে এই সরকারকে কোন রাজনৈতিক দল গঠনের জন্য জনগণ চেয়ারে বসায় নাই। এই সরকারকে যে মহান দায়িত্ব দিয়ে জনগণ চেয়ারে বসিয়েছিল সেই মহান দায়িত্ব পালন এই 7 মাসে কতটুকু করতে পেরেছে সেটি কিন্তু আজকে পরিষ্কার। সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে তাহলে এই সরকারের বিরুদ্ধেও কিন্তু জনগণ দাঁড়াবে। আজকে নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে হবে কিনা সেই প্রশ্নেও রাজনৈতিক মহল এবং জনগণের মধ্যে দেখা দিয়েছে। কারণ এই সরকারের এই 7 মাসের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড এটাই প্রমাণ করে যে এই সরকার নির্দিষ্ট একটি দলের পক্ষে নগ্নভাবে যে পক্ষপাতিত্ব অবলম্বন করেছে, সেই জায়গা থেকে তাদের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন আশা করাটা অনেক দুরূহ। সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তিনি এদেশের সম্পদ, আমরা তাকে স্যালুট জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্দিকে যারা রয়েছেন এরা এক একটা আওয়ামী এজেন্ডাধারী, আওয়ামী দালাল, এবং এরা নানাভাবে আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে এই সরকারের যে ছাত্র উপদেষ্টারা ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করেছেন তাদেরকে নানাভাবে তারা পৃষ্ঠপোষকতা করছেন। আমরা এটাও শুনেছি আওয়ামী বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের 2 থেকে 3 জন উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছেন। সেই 2 থেকে 3 জন উপদেষ্টা কারা তারা আপনারা ইতিমধ্যে জানেন, সেটা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে অনেকবার নামগুলো উঠে আসছে। আমরা নামগুলো বলতে চাই না, আমরা গণমাধ্যম বন্ধুদের বলবো আপনারা সেই 2-3 জন উপদেষ্টার নামগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করুন। আমরাও দেখতে চাই, জাতীয় দেখুক কারা এই সরকারের চেয়ারে বসে 2000 ছাত্র জনতার রক্ত সোনাত যে চেয়ার, যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের চেয়ারে বসে আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে শত কোটি টাকা এনে সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠনের পিছনে সেটাকে বিনিয়োগ করবে, ঢালবে, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। তাই সেই জায়গা থেকে আমরা পরিষ্কার, এই সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা সফল করতে চাই, কিন্তু এই সরকারের প্রধান উপদেষ্টাকে সফল হতে দেবে কিনা তার চতুর্দিকে আওয়ামী উচ্ছিষ্টভোগীরা, এটা আজকে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। যাই হোক, আমি কথা শেষ করব, আমি আবারও রিপিট, একটাই বাক্য, একটাই দাবি, একটাই আহ্বান জানিয়ে শেষ করব। গণ অধিকার পরিষদের পরিষ্কার দাবি, আগামী 15 দিনের মধ্যে বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি খ্যাত যারা নিজেরাই দাবি করছে, জনগণ মনে করছে না, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা যদি আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ না করে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এ বিষয়ে যদি কার্যকর কোনো উদ্যোগ না গ্রহণ করে তাহলে জনগণকে সাথে নিয়ে এবং বিপ্লবের পক্ষের সকল শক্তিকে নিয়ে গণ অধিকার পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এমনকি আমরা যমুনা ঘেরাওয়েরও কর্মসূচি দেব ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। বলো, যাবে, নো প্রবলেম। লাইভ চলছে, কথা সমস্যা না।
আপনারা শুরু করব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। অন্তর্বর্তীকালীন সরকারের আজ 7 মাস অতিবাহিত হয়েছে, 7 মাস 10 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না এই 7 মাস 10 দিনে তারা রাষ্ট্র সংস্কারের কতটুকু কাজ করেছে। আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন, আমরা তো এখনো রাষ্ট্র সংস্কার শুরুই করিনি। তাহলে প্রশ্ন যে আপনারা কবে থেকে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবেন? আমরা প্রত্যাশা করেছিলাম যে একটি বিপ্লবী সরকার গঠিত হবে, একটি জাতীয় ঐক্যের সরকার গঠিত হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম যারা ছাত্র নেতারা ছিলেন তাদের মতামত এবং পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি একপাক্ষিক সরকার গঠিত হয়েছে। এই সরকার ইতিমধ্যে তার নিরপেক্ষতা শতভাগ হারিয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন ছাত্রদের একটি দল দরকার, এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের সময় সেই দলকে তিনি অগ্রিম শুভকামনা জানিয়েছেন। এমনকি দল গঠনের পরে এই সরকারের উপদেষ্টারা তারা সেই দলকে শুভকামনা জানিয়েছে। আগামীতে যে নতুন নতুন দল গঠিত হবে, সরকারের উপদেষ্টারা কি সেই দলকে শুভকামনা জানাতে পারবেন? নাহিদ ইসলাম পদত্যাগের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নাহিদকে পাশে বসিয়ে প্রেস ব্রিফিং করেছেন, এবং তিনি এও বলেছেন আগামীতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারে। এই কথা কি একজন সরকারের নিরপেক্ষ প্রেস সচিব বলতে পারে? বলতে পারে না। আজকে এইভাবে সরকার তার নিরপেক্ষতার জায়গায় প্রশ্নবিদ্ধ। এই কারণে আমরা দাবি তুলছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। আমাদের হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। সুতরাং আপনারা চাইলে, জনগণ চাইলে আপনারা মতামত দিতে পারেন, গণভোট করতে পারেন। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন। সেই সরকার বিপ্লবী সরকারের আদলে গঠিত হবে। আমরা শেখ হাসিনার সময় বলেছি, শেখ হাসিনার এই জাতীয় সংসদ বহাল রেখে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়। শেখ হাসিনা একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে তিনি নিরপেক্ষ নির্বাচন দিবেন, সেই বাস্তবতা কিন্তু বাংলাদেশে ছিল না। যে কারণে আমরা বলেছি যে সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করবেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে, এরপরে নির্বাচন হবে। ঠিক এখনো সেই একই দাবি করছি। যেহেতু 3 জন ছাত্র উপদেষ্টা তারা সরকারে গিয়েছিলেন, আমরা কেউ বলে নাই, কোন দল অভ্যুত্থানের কোন শক্তি পক্ষ বলে নাই যে ছাত্ররা 3 জন উপদেষ্টা হবে। শুরুতে 2 জন উপদেষ্টা হলো, আর একজন মাহফুজ আলম তিনি ওই 2 জনের সহযোগিতায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন। এটি একটি চাল ছিল, টেকনিক ছিল। এরপরে তাকে দিয়ে নাকি আরো অনেক কাজ করাতে হবে, যে কারণে আমাদের রেজানা আপা তিনি বললেন যে তাকে উপদেষ্টা বানাতে হবে। খুব ভালো আবদার, দপ্তরবিহীন উপদেষ্টা হলেন। এরপরে তাকে কি করা হলো? তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো। তথ্য উপদেষ্টাকে বলা হয় সরকারের মুখপাত্র। আজকে তিনি কিভাবে মুখপাত্রের ভূমিকা পালন করছে আমি একটু তার বর্ণনা করি। কখনো হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কখনো জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কখনো বিএনপির বিরুদ্ধে দিচ্ছেন, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এই যে মুখপাত্র সাহেব, তার দায়িত্ব কি এই অনৈক্য সৃষ্টি করা? তিনি যদি এত তাত্ত্বিক জ্ঞান ছড়াতে চান তাহলে পদত্যাগ করে কেন এই জ্ঞানের ভান্ডার খুলে বসেন না? তিনি
ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না। আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছেন, যে কারণে আমরা দেখেছি হেফাজতে ইসলাম তারা বিবৃতি দিয়েছে। বিশেষ করে শাপলা চত্বর নিয়ে তিনি একটি নতুন বয়ান তৈরি করেছেন। জামাত ইসলামকে নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন, যে কারণে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে। এরকম বিবৃতি আরো অনেক দল দিয়েছে। তিনি এইভাবে অনৈক্য সৃষ্টি করছেন। এরকম নৈরাজ্য সৃষ্টিকারী, গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে? আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন? তিনি আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন। একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয়, আমি মনে করি মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না। আমরা তার পদত্যাগ দাবি করছি। একই সাথে বন্ধুগণ, আমরা এই সরকারকে বলেছিলাম আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, কারণ আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। আমরা ইতিহাসে পাঠ করেছি ৭১-এর পরে শেখ মুজিবের নেতৃত্বে জাসদ এবং ওই সময়কার ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোর প্রায় ৩০,০০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে শেখ মুজিবের নেতৃত্বে, তার নির্দেশনায়। ঠিক দ্বিতীয়বার শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি গণহত্যা চলেছে। আমরা তৃতীয়বার কোনোভাবেই আওয়ামী লীগকে এই ব্যানারে সংগঠিত হয়ে আমরা গণহত্যার সুযোগ দিতে পারি না। ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগ সারা দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। গতকাল তারা শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে সারা দেশে মিছিল করেছে, একজনও গ্রেপ্তার হয়নি। সরকার কি করেছে? গোয়েন্দা সংস্থা কি করেছে? আমরা আগেই বলেছি এই প্রশাসনকে বহাল রেখে, এই পুলিশ রেখে, এই গোয়েন্দা সংস্থা রেখে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। সরকারের উপদেষ্টারা বলেন যে এই 80% আওয়ামী লীগের পুলিশ। তো ভাই, আপনারা এই 80% নিয়ে কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন? বিপ্লবী ছাত্র জনতা যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তারা প্রশিক্ষণ প্রাপ্ত। এই বিপ্লবী ছাত্র জনতা তারা পুলিশকে, আওয়ামী ফ্যাসিস্টকে তার প্রতিরোধ করেছে। আর কি প্রশিক্ষণের দরকার আছে? তাদেরকে আপনারা 1 লাখ বিপ্লবী ছাত্র জনতা যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, সাহস আছে, সততা আছে, বিপ্লবে ভূমিকা রেখেছে, তাদের মধ্য থেকে 1 লাখ ছাত্র জনতাকে 1 মাসের শর্ট প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে দায়িত্ব দিতে হবে, নিয়োগ করতে হবে। আমরা সেই দাবি করছি। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের যে কথা আমরা বলেছিলাম, যে দাবি তুলেছিলাম, এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। বরং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না এটি নাকি তাদের দলীয় সিদ্ধান্ত। আমরা বলছি আওয়ামী লীগ এই বাংলাদেশে আগামী নির্বাচন কেন, আর কোন নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। গণহত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে নাই। যদি আওয়ামী লীগকে নির্বাচনে আমরা অংশ নেওয়ার সুযোগ দিই, তাহলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। গণ অধিকার পরিষদ সেই বেঈমানি করার সুযোগ দিবে না ইনশাআল্লাহ। আমরা এই কারণে দাবি করছি অনতি বিলম্বে হাইকোর্টের মাধ্যমে অথবা সরকারি সিদ্ধান্তে সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় সংলাপ আহ্বানের মাধ্যমে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি 3টি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। শুধু বিতর্ক না, স্পষ্ট প্রমাণ রয়েছে এই 3টি নির্বাচন অবৈধ নির্বাচন। সুতরাং 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচনকে অবশ্যই হাইকোর্টের মাধ্যমে অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে। এই নির্বাচনে যারা অংশ নিয়েছিল, যারা ডামি মামি এমপি ছিল, এদেরকে দুদকের মাধ্যমে পাকড়াও করতে হবে, এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। সেটি না করে আমরা লক্ষ্য করছি এদেরকে বাফুফের সহসভাপতি বানানো হচ্ছে ডামি এমপিদের, এবং উপদেষ্টারা তাদের পাশে বসিয়ে তারা বাতাস খাচ্ছে। কি কারণ আমরা জানতে চাই। কি পেয়েছেন আমরা জানতে চাই। কিভাবে ওই সাবের এবং মান্নান জামিন পেল আমরা জানতে চাই। সারা দেশে আওয়ামী লীগের চুনোপুটি গ্রেপ্তার করা হচ্ছে, লুঙ্গি পরা নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অপারেশন ডেভিল হান্টের নামে আজকে যেভাবে আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষকে, সাধারণ আওয়ামী লীগকে হয়রানি করা হচ্ছে,
এটি কোনোভাবেই আমরা প্রত্যাশা করি নাই। আমরা বলেছিলাম যারা অপরাধী, আওয়ামী লীগের যারা গণহত্যা চালিয়েছে দোসর, তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন, কিন্তু তাদেরকে গ্রেপ্তার না করে আপনারা নিরীহ আওয়ামী লীগকে গ্রেপ্তার করছেন। আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে রোকেয়া হলের শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগান ছাড়া আর কোনো স্লোগান ছিল সেই দিন? আপনারা তো সাংবাদিক ভাইরা, ছিল? আপনাদের কাছে প্রশ্ন করছি, ছিল না? একটি স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে ইতিহাসে বলা হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? সরকার সরকার। আরে হাসিনা কিসের সরকার? ও কোনো সরকার ছিল? ও ছিল ফ্যাসিস্ট। আজকে ইতিহাসকে এইভাবে বিকৃত করা হচ্ছে, হাসিনাকে সম্মানিত করা হচ্ছে সরকার বলে। এগুলো যারা করছে আমরা তাদের তীব্র নিন্দা এবং বিরোধিতা করি। সংগ্রামী ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা, হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপি নেতারা তারা মাগুরায় যাচ্ছে। এইখানে তো নিরপেক্ষতার প্রশ্ন। আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন, ফারুক হাসান যদি বলে আমাকে দেন, বিএনপির মহাসচিব বলেন, ছাত্রদলের নেতা বলেন, পুলিশকে বলে যে আমাকে দেন, দিবে? দিবে না। এইখান থেকেই প্রমাণিত হয় যে সরকার তাদেরকে সহযোগিতা করছে, পুলিশ তাদেরকে স্যালুট দিচ্ছে। আমরা দেখে নিই এর আগে যে তারা হেঁটে যাচ্ছে, পুলিশ স্যালুট দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। সুতরাং এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না, সেটি এই যে হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে, প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্রাউন অ্যাম্বাসেডর হয়েছে। সুতরাং কোনোভাবেই এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না। আরেকটি কথা আমি বলে রাখি, সেটি হলো যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত। যতটা না প্রধান উপদেষ্টার অনুগত, তার থেকে বেশি এই ছাত্র উপদেষ্টাদের অনুগত। আপনারা প্রমাণ আপনারা দেখতে পারেন, কার্যক্রমে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন যে তারা কিভাবে ছাত্ররা তাদের এমন ভাবে প্রশংসা করছে। আপনারা দেখেছেন, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। তারা তাদের অনুগত। তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না। যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্র নেতাদের অনুগত। দুইজন ছাত্র উপদেষ্টার অনুগত, আরেকজন তো পদত্যাগ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণ অধিকার পরিষদ তিনটি দাবি ইতিপূর্বে করেছে, আজকেও করছি। সেটি হলো, এক, গণহত্যার বিচার হতে হবে। বাংলাদেশে গণহত্যার বিচার নিয়ে তালবাহানা আমরা মানব না। দ্বিতীয়ত, রাষ্ট্র সংস্কার হতে হবে। আজকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে রাজনৈতিক দলগুলো নাকি শুধু নির্বাচন চায়, তারা নাকি রাষ্ট্র সংস্কার চায় না। রাজনৈতিক দলগুলো যখন যুগপৎ আন্দোলন করেছে তখনই তারা বলেছে এই রাষ্ট্রের সংস্কার হতে হবে। বর্তমান সংবিধান এবং শাসন কাঠামো এটি বজায় রেখে কোনোভাবেই সরকার চালানো যাবে না। সুতরাং রাষ্ট্রের সংস্কার হতেই হবে। আমরা যারা যুগপৎ আন্দোলন করেছিলাম তারা 31 দফা দিয়েছিলাম সম্মিলিতভাবে। সুতরাং রাষ্ট্র সংস্কারের কথা তো রাজনৈতিক দলগুলো আগেই বলেছে, এখনো বলছে। সুতরাং আপনারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন, মূলত এই রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ছোট করার জন্য, বিতর্কিত করার জন্য। জনগণকে বলবো, আমরা প্রত্যেকটা দল আমরা প্রয়োজনীয় সংস্কার চাই এবং এরপরে নির্বাচন। ইতিমধ্যে গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমি আবারও বলি, আগামী ডিসেম্বরের মধ্যে কথা। এর আগে তিনি তিনটি কথা বলেছিলেন, কখনো আপনার ডিসেম্বরে, কখনো মার্চে, কখনো আপনার জুনে। তো এটি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। আমার মনে হয় সেটি স্পষ্ট করার জন্যই তিনি গতকাল বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন। আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি ইতিপূর্বে তিনি বক্তব্য রেখেছেন, আমরাও বলেছি ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন দিতে হবে। এরপরে যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করে, তালবাহানা করার চেষ্টা করে, সেটি বাংলাদেশের জনগণ, রাজনৈতিক শক্তি তারা মানবে না। দেখেন, অনেকে বলছে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয়। আরে ভাই, হাসিনা পালিয়ে গেছে, ওবায়দুল কাদের এই দেশে 3.5 মাস নিরাপদে ছিল, পালিয়ে গেছে। তখন তোমরা ডেভিল হান্ট ঘোষণা করো নাই। আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে এবং কেউ কেউ সাবের মানদণ্ডরা জামিন পেয়েছে, তখন তোমরা ব্যবস্থা গ্রহণ করো নাই। শেখ হাসিনা আগামী 10 বছরেও বাংলাদেশে ফিরে আসবে বলে আমাদের কাছে মনে হয় না। ভারত তাকে কোনোভাবেই ফিরিয়ে দিবে না, কোনোভাবেই না, আমরা বিশ্বাস করি না। কারণ
এই যে বাংলাদেশে হাসিনাকে বসিয়েছিল ভারত, সেই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে কি ফাঁসির কাস্টে ঝুলাতে ভারত সহযোগিতা করবে? আপনাদের মনে হয়, বিশ্বাস হয়? কোনোভাবেই না। সুতরাং আমরা মনে করি যে এই যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয়, এটি মূলত ইলেকশন পেছানোর জন্যই যারা সরকারের ক্রিম ভোগ করছে, সুবিধা ভোগ করছে, যারা হেলিকপ্টারে, পুলিশের হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে, তারা তালবাহানা শুরু করছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। জাতিসংঘের, আমি শেষ করব, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন। আপনারা দেখেছেন যে এনসিপি এবং তাদের যে ঘনিষ্ঠ ছাত্র সংগঠন, তাদের নেতারা বৈঠক করেছে, তাদের সাথে সরকার বসিয়ে দিয়েছে। সেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, সেখানে ছাত্র দল, অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা কেন নাই? কেন আপনারা শুধুমাত্র 7 থেকে 8টি রাজনৈতিক দলকে নিয়ে আপনারা সেখানে মহাসচিবের সাথে বৈঠক করালেন? অন্যান্য দলগুলো কি অভ্যুত্থানে ভূমিকা রাখে নাই? এই যে সরকারের নিরপেক্ষতা, এখানেই প্রশ্নবিদ্ধ। সরকার যে নিরপেক্ষ নয়, সেটি আবারও এই জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে? যেহেতু নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে আরেকটি 1-11-র সৃষ্টি হবে, এবং সেই জন্য সেনাবাহিনীকে দায় দিয়ে লাভ নেই। কারণ আমরা লক্ষ্য করছি যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকারের মব জাস্টিস বন্ধ করতে পারছে না। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে সরকারের একজন উপদেষ্টা বলে তোমরা উল্লাস করো, এবং বৈষম্য বিরোধী নাগরিক কমিটির নেতারা ধানমন্ডি 32 বিভিন্ন জায়গায় গিয়েছে। পরবর্তীতে আরেকজন উপদেষ্টা বলে থামাও বাবা থামাও, একজন আগুন ধরিয়ে দেয়, আরেকজন পানি নিয়ে যায়। এই হচ্ছে সরকারের চরিত্র। এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না, সংগ্রামী বন্ধুগণ। আর এই জন্যই আমরা মনে করি যে এই 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান উল্লেখ করেছেন, আগামী 15 দিনের মধ্যে এই 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। আই রিপিট, আগামী 15 দিনের মধ্যে এই 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে, এবং সরকারের বিভিন্ন দপ্তরে, সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে, এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। 7 মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন। রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে, তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এই সরকারের 7 মাসের জবাবদিহিতা চাই। 7 মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই। পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব, তাদের এপিএস পিএসদের সম্পদের হিসাব দিতে হবে। যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সুতরাং এই বিতর্ক আরো আছে। সাংবাদিকদের হাতে হয়তো তথ্য রয়েছে, সাংবাদিক ভাইরা আপনারা প্রকাশ করতে পারছেন না। যখন টকশোতে যায় তখন সাংবাদিকরা বলে, ভাই বিএনপির সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না, ভিডিও ডিলিট করা লাগে না, আপনাদের করলে লাগে না, কিন্তু সমন্বয়কদের নামে নিউজ হলে সেটা মুহূর্তে ডিলিট হয়ে যায়। কেন? কি কারণ? সাংবাদিকরা কোথায় স্বাধীন? নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা ছিলেন, 7 মাসে তিনি কতটুকু সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছেন, গণমাধ্যম থেকে আওয়ামী লীগের পেটাত্তাদেরকে সরিয়েছেন, সেটি আমরা জানতে চাই। তার উপর তো জনগণ আস্থা বিশ্বাস রেখেছিলেন। তারা তো বলেছিলেন যে আমরা রাষ্ট্র সংস্কার করব, সেই কমিটমেন্ট রেখেছিলেন। সেই কমিটমেন্ট রক্ষা না করে তিনি কেন পদত্যাগ করলেন? তার মানে কি? তার মানে রাষ্ট্র সংস্কারের চেয়ে দল গঠন তার কাছে মুখ্য বিষয়। দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া, সুতরাং এই প্রক্রিয়ার সাথে তিনি অন্তর্ভুক্ত ছিলেন উপদেষ্টা পদে থেকেই। তিনি যদি বলেন ছিলেন না, প্রমাণ করুক ছিলেন না। হঠাৎ করে এসে দলের চেয়ারে বসা যায় না, প্রধানের চেয়ারে। তিনি এই দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন। বাকি 2 জন উপদেষ্টা এই দলের সাথে দল গঠনে তারা সম্পৃক্ত আছেন, আপনারা প্রমাণ করে দেখতে পারেন। এই দল গঠনের যে রূপরেখা সেটি কিন্তু ওই মন্ত্রীপাড়ায় হেয়ার রোডে ওইখানে হয়েছে, অন্য কোনো কার্যালয়ে হয়নি। নাহিদ ইসলামের বাসায় দল গঠনের রূপরেখা ছক তৈরি করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে। সুতরাং কোথায় কোথায় সরকার নিরপেক্ষ? কোনোভাবে সরকার নিরপেক্ষ না। ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক এসেছে। দেখেন, বলা হচ্ছে যে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ। ইতিপূর্বে আমরা দেখেছি 2024 সালে নিউজ হয়েছিল যে এর আগে ওয়াসায় আউটসোর্সিং এর মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয়েছে, পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বা বিভাগে সেখানে ওয়াসার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল তাদের চাকরি স্থায়ীকরণের জন্য। এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে 2 মাস পরে 3 মাস পরে দেখবেন তাদেরও চিঠি দেওয়া হবে চাকরি স্থায়ী করার জন্য। আমরা সরকারকে বলবো, ইতিপূর্বে যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন সেক্টরের দপ্তরে, ওয়াসা সহ বিভিন্ন জায়গায়, এই নিয়োগ আপনারা কিভাবে দিলেন? আমরা দাবি করেছিলাম যে একটি নিয়োগ বোর্ড গঠন করেন,
অথচ নিয়োগ বোর্ড গঠন না করে তাদের আত্মীয় স্বজন, আশপাশের মানুষ, বন্ধু বান্ধব, তাদেরকে আজকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। এই হচ্ছে সরকারের রাষ্ট্র সংস্কার। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না। সর্বশেষ বলবো, আপনারা দেখেছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, ইসলামিক সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড। বাংলাদেশে কোনো ইসলামিক সন্ত্রাসবাদ নাই, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নাই, বাংলাদেশে অভ্যুত্থানের পরে যতটুকু সমস্যা হয়েছে রাজনৈতিক কারণে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সেটির প্রমাণও দিয়েছেন। সুতরাং তুলসী গ্যাবার্ডের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশকে নিয়ে জঙ্গি খেলা, এই খেলা বাংলাদেশের অভ্যুত্থানকারী শক্তি আর কোনোভাবেই হতে দিবে না। বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, এই মিথ্যা তারা বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। আজকে তুলসী গ্যাবার্ড কেন, কি উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিলেন? আমরা সরকারকে বলবো, আপনারা মার্কিন অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছেন, আপনারা তাকে ডাকেন, তাকে তলব করেন। কেন তুলসী গ্যাবার্ড এই বক্তব্য দিল? এর আগে আমরা ভারতীয় হাই কমিশনারকে তলব করতে দেখেছি। এই বক্তব্যের পরে আমরা মনে করি মার্কিন অ্যাম্বাসেডরকে তলব করা উচিত। সরকার কি সেটি পারবে? আমার তো মনে হয় না। যদি পারে তাহলে মনে করবে যে সরকারের হ্যাডাম আছে। অন্যথায় একটা বিবৃতি দিয়েছেন, এই বিবৃতি যথেষ্ট না। আজকে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ আপনি বাংলাদেশ থেকে করেছেন, কিন্তু বহির্বিশ্ব জানে যে বাংলাদেশে ইসলামিক মৌলবাদ, ইসলামিক সন্ত্রাসবাদের মাথাচাড়া হয়েছে। আজকে আন্তর্জাতিক মহলের কাছে নিউজ চলে গেছে বাংলাদেশে আজকে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এগুলো কি সত্য? এগুলো সত্য না। সুতরাং যখন আপনারা মার্কিন অ্যাম্বাসেডরকে তলব করবেন, তখন আন্তর্জাতিক বিশ্বের কাছে সংবাদ পৌঁছে যাবে যে এই তুলসী গ্যাবার্ড যে বক্তব্য দিয়েছে সেটি ভিত্তিহীন। বাংলাদেশ সরকার তার তীব্র বিরোধিতা করেছে। আমি সর্বশেষ বলবো, দেখেন আপনারা দেখেছেন যে ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছেন। সুতরাং এই যে বিভ্রান্তিকর সংবাদ আজকে প্রকাশ করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং মার্কিন সরকারকে বলবো আপনারা তাকে জবাবদিহিতার আওতায় আনেন এবং এই বক্তব্য প্রত্যাহার করেন। আপনাদের সকলকে ধন্যবাদ।